তোমাকে আমি বিয়েটা করব ঠিকই, কিন্তু আমার থেকে ভালোবাসা পাওয়ার আশা করবে না কোনোদিনও। গায়ে হলুদের ঠিক আগ মুহূর্তে হবু বরের মুখে এমন ধারা কথা শুনে ফোনটা কান থেকে নামিয়ে দুবা পিছিয়ে এলো সৈরীতি। একবার জানালা দিয়ে উঁকি মেরে বিয়ে বাড়ির কোলাহল দেখে চোখ বুজল সৈরীতি। পুনরায় ফোনটা কানে ধরল সে। তাহলে বিয়েতে কেন রাজি হয়েছিলেন? বাপ মা মরা ছোট বোনটার সুখের জন্য। চোখ মুখ কুঁচকে দাঁড়ালো সৈরীতি। মানে, স্পষ্ট করে বলুন। সেসব তোমার না জানলেও চলবে, শুধু আমি যেটা বললাম মাথায় রেখো। এভাবে দুটো জীবন নষ্ট কোনো মানে হয় না। আমি এখনই বাবাকে গিয়ে বলছি বিয়েটা ভেঙে দিতে। না, বিয়েটা হবে, তাহলে তো জেনে শুনে নিজের জীবনটা আগুনে তুলে দেওয়া হবে। আমার জীবনটা শেষ হয়ে যাবে। তোমার কোনো কিছুর চাহিদা অপূর্ণ রাখবো না আমি, সব পাবে। যা চাইবে সব, শুধু ভালোবাসা আশা করবে না। ভালোবাসা ছাড়া সংসার হয় মিস্টার বিভোর কাঞ্জিলাল? তা জানি না, তবে বিয়েটা কোনো মতেই ভাঙা যাবে না। ঠিক আছে, আপনি যা চাইছেন তাই হবে, তবে আমার দুটো শর্ত আছে। বলো। এক, আপনি আমার অনুমতি ব্যতীত কোনোদিন আমাকে স্পর্শ করতে পারবেন না। রাজি আমি। দ্বিতীয় শর্তটা, আপনি কোনোদিন আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবেন না। তোমার দুটো শর্তে রাজি আমি। ফোনটা কট করে কেটে দিয়ে বিছানায় শুয়ে ফেলে দিয়ে বিভোর। বাইরে থেকে আসা সানাইয়ের শব্দে দু কান চেপে ধরে বিভোর। আবারও ফোনটা হাতে তুলে নিয়ে মেসেঞ্জারে ঢুকে সেই চিরপরিচিত আইডিতে ঢোকে, যেটা আজ গত 2 সপ্তাহ ধরে অফলাইন দেখাচ্ছে। এটা চাপা দীর্ঘশ্বাস ফেলে টাইপ শুরু করে বিভোর। আসক্তিময় আকাঙ্ক্ষা মেসেজটা সেন্ড করলো সন্ধ্যাতারা নামক আইডিতে, কিন্তু এবার ভাগ্য তার সহায় হলো না। মেসেজটা সেন্ড হয়ে রইল, ডেলিভারি হলো না। ভিতর থেকে চাপা দীর্ঘশ্বাস ফেলে হাসি মুখে দরজা খুলে বাইরে বের হলো বিভোর। মণ্ডপের দিকে এগিয়ে যেতে ছোট বোন বিনিতা ছুটে এলো তার কাছে। ছোট বোনকে দেখে প্রশান্তি ভরা হাসি দিল বিভোর। তার আদরের ছোট বোন আজ বিয়ে, তার বিভোরের হবু বউ এর একমাত্র দাদার সাথে। দাদা ভাই, এতক্ষণে কি করছিলি? তোর জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষায় আছি জানিস? এ বাড়ি থেকে সৌজন্য গায়ে ছোঁয়া হলুদ দিতে আসা সবাই এখনো অপেক্ষা করছে তোর গায়ে ছোঁয়ানো হলুদ ও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রিদিদি তো অপেক্ষা করছে, কাজ ছিল একটু। চল এবার যা নিয়ম আছে করতে বল। বিছানায় পা ছড়িয়ে ফোন ঘাঁটছে সৈরীতি। ফোনের ডাটা অন করে ফেসবুক ঢুকে প্রথমেই সার্চ লিস্টে যায় ডক্টর বিভোর কাঞ্জিলাল দিয়ে সার্চ করতেই ওর চেনা মানুষটার প্রোফাইল বেরিয়ে আসে। প্রোফাইলে ঢুকে চোখ যায় প্রোফাইলে পিকচারের দিকে। কোনো অ্যাওয়ার্ড ফাংশনে প্রাপ্ত অ্যাওয়ার্ড হাতে নিয়ে আছে বিভোর। সৈরীতিনি হাসে, টুক করে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দেয় বিভোরের আইডিতে। মিস্টার কাঞ্জিলাল, ভালো তো? আমাকেই বাসতে হবে আপনাকে, আর সেটা নিজের থেকে ভালোবাসবে। একসময় আমার সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করবেন আপনি। আমাকে একটিবার দেখার জন্য পাগলের মতো ছুটে আসবেন আমার কাছে। এটা আমার চ্যালেঞ্জ। এই সৈরীতি লাহিড়ী ফাঁকা আওয়াজ দেয় না। ওয়েট অ্যান্ড ওয়াচ। ডক্টর কাঞ্জিলাল। গায়ে হলুদের পর্ব মিটিয়ে দুই বাড়ির আত্মীয় স্বজন রওনা দেয় বিবাহের জন্য ভাড়া করা লজের উদ্দেশ্যে। দুই বাড়ি একবারে মধ্যবর্তী স্থানে অবস্থিত, মুখোমুখি দুটো লজ। একটা লজে পুরো লাহিড়ী পরিবার আর অন্য লজে পুরো কাঞ্জিলাল পরিবার। বিয়ে অনুষ্ঠান এবং বৌভাতের অনুষ্ঠান সব লজেই হবে। বিভোর লজে ঢুকে ওর জন্য নির্দিষ্ট করে রাখা রুমে ঢুকে দরজা বন্ধ করে ফোনটা
হাতে নিয়ে মুখে একটা হাসি ফুটে ওঠে। মেসেজটা ডেলিভারি হয়েছে, কিন্তু সিন হয়নি। একটা আশার আলো ফুটে ওঠে, নিভে যায়। মেসেজটায় ভিডিও কল লাগাতে যাবে সেই সময় বিভোরের ফোন, সৈরিতি ফোন ঢোকে। বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে, বিভোর, ফোন করছো কেন? আপনি তো বলেছেন ভালোবাসা আশা না করতে। এটা তো বলেননি যে ফোন করা যাবে না। কি দরকার ফোন করছো বলো? দেখুন, আমি জানি আপনি আপনার ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা করছেন, তবে বিয়ের সময় যদি ব্যর্থ প্রেমিকের মতো মুখ গম্ভীর করে রেখে বিয়ের একটা ছবি খারাপ করছেন, তাহলে আবার দ্বিতীয়বার বিয়ে করাবো আপনাকে দিয়ে। তোমাকে কে বললো আমি ব্যর্থ প্রেমিক? এটা বোঝা তো অল্প সময়ের ব্যাপার। একটু বুদ্ধি থাকলে এটা বোঝা যায়। কিভাবে? প্রেমিকা না থাকলে আপনি কি আর আমাকে ভালোবাসতেন না? আমি তো এতটা দেখতে খারাপ নই, তাই না? ঠিকই বলছো। আমি একজনকে ভালোবাসি। আমি এভাবেই তোমার জীবনটা নষ্ট করতে চাইনি। কিন্তু তোমার বাবা, কথাটা বলে থেমে যায়। বিপুল কি মারাত্মক ভুল করতে যাচ্ছিল সেটা ভেবেই আঁকড়ে ওঠে সে। মিস্টার সুভাষ লাহিড়ী যদি জানতে পারেন ওনার মেয়েকে এ কথা বলে দিয়েছি, বিভোর, তাহলে যে ওর বোনের বিয়ে ভেঙে যাবে। 2 মাসে অন্তঃসত্ত্বা বিনিতার যে তখন আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার বাবা কি ডক্টর কাঞ্জিলাল? কিছু না, রাখছি। এই শুনুন। শুনছি। সিঁদুরটা যেন আমার নাকে পড়ে। বিরক্ত হয়ে কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল বিভোর। ফোনটা রেখে পিছনে ঘুরতেই বিনিতা জড়িয়ে ধরে বিভোরকে, ফুঁপিয়ে কেঁদে উঠে সে। কাঁদছিস কেন পাগলি? দাদা ভাই, আমার একটা ভুলের জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল এভাবে। শুধুমাত্র আমার জন্য তুই নিজেকে বলি দিচ্ছিস। জানিস নি তো, মা যখন মারা যায় তখন তোর বয়স তখন মাত্র 3 দিন। বিপুর 4 আর আমার 10। সেই তখন থেকে তোদেরকে নিজের হাতে বড় করছি আমি। তোরা হলি আমার 2 চোখের দুধমণি। আমার এক চোখের মণি খারাপ হয়ে গেলে আমি তো এমনিতে অন্ধ হয়ে যাব। তাই তোকে কষ্টে রেখে আমি কিভাবে সুখী হব বলতে পারিস? আমার সব সুখের কারণ তো তোরা। আমাকে ক্ষমা কর দাদা ভাই। আমি আর সৌজন্য তোকে না জানিয়ে 1 বছর আগে রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলেছি, আর তার ফল আমার পেটে বাচ্চা। ছি বোন, নিজের সন্তানকে এরকম করে বলতে হয় না। ও তোদের দুজনের বৈধ সন্তান। আর খবরদার দ্বিতীয়বার যদি আমার ভাগ্নিকে খারাপ কথা বলছিস তাহলে খুব বকবো। বাহ, ভাগ্নে ভাগ্নি পৃথিবীর আলো দেখতে না দেখতেই দাদার বোনে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। দাদা ভাই, তুই রীতিকে মেনে নিতে পারবি তো? এসব কথা এখন থাক না বোন। ওদের কথার মাঝেই ঘরে একজোড়া ছোট পা হেলতে দুলতে ঘরে ঢুকে কোমরে হাত দিয়ে রাগী ভঙ্গিতে দাঁড়ায় বিভোর। আর বিনিতা ওর ভঙ্গিমায় দেখে হেসে ফেলে। বিভোর বাচ্চাটার সামনে বসে। মামু, তুমি আমাকে একটুও ভালোবাসো না? এ বাবা, আমার পাকনা বুড়িকে কে বলছে তার মামু তাকে ভালোবাসে না? আমি জানি মিমি বেবি হবে তো, তাই তুমি আর আমাতে ভালোবাসো না। বিভোর কোলে তুলে নেয় তার ছোট্ট পাখনা বুড়িকে। 2 বছর ছোট্ট মনীষা অভিমানের কণ্ঠে ফুলায়। বিভোর এক বড় বোন বিপাশা একমাত্র মেয়ে সে। মামাবাড়িতে খুব আদরে। এই ভাইয়া, আমি যে পিপি হচ্ছি সেই ট্রিটটা কবে দিবি? সৈরিতিনি মুখ চেপে ধরে সৌজন্য এদিক ওদিক তাকিয়ে ওর মুখ চেপে ধরে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। পাগল হয়েছিস বোন? বিয়েবাড়ি সারাক্ষণ নিমন্ত্রণরা ঘোরাঘুরি করছে। কারো কানে গেলে কি হবে ভেবে রেখেছিস? তুই এত ভয় পাচ্ছিস কেন ভাইয়া? তোরা তো 1 বছর আগে বিয়ে করে নিয়েছিস। তোরা মা বাবা হবি, এটাই স্বাভাবিক। তুই কি এখন জনে জনে গিয়ে বলতে যাবি
আমি আর নিতু আগে থেকে বিবাহিত। তুই এত ফাস্ট পাস এগোলে তো আমাকে জনে জনে বলে বেড়াতে হবে কথাটা। তোরও তো আজ বিয়েটা হচ্ছে, আমিও দেখব তোরা ফাস্ট পাস এগোস কিনা। ছি, বোনকে কেউ এসব কথা বলে? কোনো কথা কি মুখে আটকায় না? বোন দাদাকে বলতে পারলে দাদা কেন পারবে না? বিয়েটা অবশেষে হয়ে গেছে। বৌভাতের অনুষ্ঠান শেষ হতেই বিবর রীতিকে নিয়ে কাঞ্জিলাল বাড়িতে চলে এসেছে, আর সৌজন্য বিনিতাকে নিয়ে লাহিড়ী বাড়ি ফিরে গেছে। ফুলসজ্জার ব্যবস্থা নিজেদের বাড়িতে করা হয়েছে। অনেকক্ষণ ধরে মাথায় ঘোমটা টেনে বিছানার মাঝখানে বসে আছে রীতি। প্রচন্ড পরিমাণে বিরক্ত সে। বিভোর এর ওপর রাগে চোখ মুখ লাল করে বসে আছে। ফোনে মেসেজে নোটিফিকেশনে ঢুকতে আর বিরক্ত হয় রীতিমতো। ফোনটা হাতে নিতেই দেখে মেসেঞ্জার নোটিফিকেশনে ক্লিক করতে ভেসে ওঠে একটা মেসেজ। মেসেজটা মাত্র ডেলিভারি হয়েছে রীতি ফোনে। বিবরের থেকে সকালে একটা মেসেজ পেয়েছে সে, কিন্তু সে এত তাড়াতাড়ি ধরা দিতে চায় না তার ভোরের কাছে। ও চায় বিভোর নিজে তাকে খোঁজে বের করুক, কিন্তু বিভোর এর লাস্ট মেসেজ গলা শুকিয়ে আসে ইঁদির। তাই কোনো কিছু না ভেবে টাইপিং শুরু করে, আপনি আমায় আদৌ ভালোবাসেন তো ডাক্তার সাহেব? মেসেজটা সেন্ড করতেই সঙ্গে সঙ্গে সিন হয়, যেন অপর প্রান্তে মানুষটাই মেসেজটার অপেক্ষায় বসেছিল। সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে টাইপিং শুরু হয়, 2 বছরের সম্পর্ক, আমাকে একটু বিশ্বাস করা গেল না সন্ধ্যা? তোমার সন্দেহ আছে নাকি আমার ভালোবাসা নিয়ে? মেসেজটা পেতেই রিদির মুখে হাসি ফুটে উঠল। আর কোনো রিপ্লাই দিল না। এই আইডিটা লগ আউট করে নিজের রিয়েল আইডিতে লগ ইন করলো। তারপর ডাটা অফ করে বিবরের নম্বরে ফোন লাগালো। 10 সেকেন্ড ব্যবধানে ফোন রিসিভ হলো। আপনি কখন রুমে আসবেন? আমি আর আপনার জন্য অপেক্ষা করতে পারছি না। কি অপেক্ষা করতে বলেছে তোমাকে? আমার জন্য? যদি ভেবে থাকো আমি আজ তোমার সাথে ফুলসজ্জা করব, তাহলে সেই আশা ভুলে যাও। আমি ওই রুমে যাব না। কথাটা বলে ফোন কেটে দিল বিবর। সৈরীতি মুখ গোমড়া করে ফোনটা বিছানায় ছুঁড়ে দেয়। সেও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। শরীর থেকে সমস্ত ফুলের সাজ খুলে রুমে থেকে পা বাড়ালো বিভোরের উদ্দেশ্যে। সে জানে বিভোর এখন কোথায় থাকতে পারে, কেননা বিভোরের সমস্ত খুঁটিনাটি বিষয় যে তার সন্ধ্যা জানে। এই ভেবে বাঁকা হাসল সৈরীতি। বাড়ির ভর্তি আত্মীয় স্বজন থাকায় সেই অতি সাবধানে পা টিপে টিপে বিভোর এর মতো মা বাবার রুমে দরজা খুলল। অন্ধকার রুমের মধ্যে বিভোরের ফোঁপানোর শব্দ শুনে বুকটা কেঁপে উঠল রিদি। রুমের লাইটটা জলে বিছানার পাশে বসে থাকা বিভোরকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল সে। কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সবটা জানিয়ে দেবে সে বিভোরকে, কারণ বিভোরকে সে প্রচন্ড ভালোবাসে। তাই ভালোবাসা মানুষের কান্না সে দেখতে পায় না। আপনাকে আমার কিছু বলার আছে। মেয়েলি কণ্ঠস্বর শুনে সৈরীতি বুক থেকে ছিটকে সরে যায় বিভোর। এতক্ষণ ওর খেয়ালই ছিল না কাকে জড়িয়ে ধরেছে। তুমি এখানে কি করছো? রুমে যাও, বলে উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে যায় বিভোর। সৈরীতি যায় বিভোরের পিছন পিছন, গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বিভোরকে। ডাক্তার সাহেব, আমি আপনার কথাটা আর শেষ করতে পারল না সৈরীতি। প্রচন্ড রাগে বসে সজোরে ধাক্কা দেয় বিভোর সরিতিকে। সরিতি টাল সামলাতে না পেরে পড়ে যায় বারান্দার এক কোণে। লোহার রেলিংয়ে মাথা লেগে কপালে বেশ খানিকটা অংশ কেটে গড়িয়ে পড়ে সৈরীতির গাল বেয়ে। সেই দিকে কোনো খেয়াল নেই বিবেক। তোমাকে আমি বলছি না ভালোবাসার আশা করবে না, আর সত্ত্বেও তুমি আমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো। আর প্লিজ ডোন্ট কল মি ডাক্তার সাহেব। নেক্সট টাইম বেরিয়ে যাও এই ঘর থেকে। আমার ধারের কাছে আসার চেষ্টা করবে না কখনো, না হলে এর ফল খুব খারাপ হবে। পকেট থেকে সিগারেট বার করে সিগারেট ধরা বিবর
শরীরটির কোনোরকম হাত দিয়ে কপালটা চেপে ধরে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে যায় রুম থেকে। ফুলসজ্জার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বিছানার সাজানোর সব ফুল ছিঁড়ে ফেলে শরীরটি। তারপর বিছানা উলট হয়ে শুয়ে বালিশটা চেপে ধরে কাঁদতে থাকে। বৌদি বৌদি দরজা খোলো, বড় নুনুর বিপাশার ডাকে ঘুম ভাঙে সৌরিটি। জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে রুমের মধ্যে। চোখে জল শুকিয়ে যাওয়া চোখে টাল লাগাতে সামনে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় সৌরিটি। নিজের মুখমণ্ডল অবস্থা দেখে আঁকড়ে ওঠে সে। মুখে বা সাইডটা দাগ জল করছে এখনো। বৌদি, উঠেছ? আমরা বাড়ি যাচ্ছি, একবার বাহিরে এসো না। এই অবস্থা বাহিরে যেতে পারবে সৌরিটি? সবাই জিজ্ঞাসা করলেও কি উত্তর দেবে সে? দিদি ভাই, আমি চেঞ্জ করে নিচে আসছি, মিনিট 15 একটু অপেক্ষা করো প্লিজ। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। শরীরটি ব্যাগ থেকে টাওয়েলটা বের করে ওয়াশরুমে যায়। টাওয়েলের একটা কোনো ভিজে সজটা পরিষ্কার করে নেয়। তারপর ব্রাশ করে রুমে আসে। ডাক্তার মানুষের ঘরে একটু খুঁজছেন, ফার্স্ট এড বক্সটাও পাওয়া যায়। শরীরটি আয়নার সামনে দাঁড়িয়ে ক্ষত স্থানে মলম লাগিয়ে নিজে নিজে ব্যান্ডেজ করে নেয়। তারপর একটা নতুন শাড়ি বের করে পরে ঘোমটা দিয়ে রুমের বাইরে বেরোয় শৈরীতি। ড্রয়িং রুমে যেতেই দেখে বিপাশা ওর মেয়ে মনীষাকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। শৈরীতি গিয়ে ওদের সামনে দাঁড়ায়। এখনই কেন চলে যাচ্ছ দিদি ভাই? আর কয়টা দিন থেকে গেলে হতো না? না গো বৌদি, আমাদের কালই দিল্লি ফিরতে হবে। তোমাদের বিয়ে উপলক্ষে তোমাদের জামাই 5 দিনের ছুটি ম্যানেজ করে এনেছে, তাই আর থাকতে পারবো না। তোমার একটু বসো, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। বৌদি, আজকে আর নয়, নেক্সট টাইম এসে তোমার হাতে রান্না খেয়ে যাব। কিন্তু তোমার কপাল কি করে কাটলো গো? ওই কিছু না, অচেনা জায়গায় অন্ধকারে হাঁটতে গিয়ে দেওয়ালে মাথা ঢুকে গেছে। চিন্তা করো না, তোমার দাদা ভাই তো ব্যান্ডেজ করে দিয়েছে। বৌদি, আমার দাদা ভাইয়ের খেয়াল রেখো। বাবা মা মারা যাওয়ার পর আমাদের খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখার সময় পাইনি। দাদা ভাই, তুমি একটু ওকে দেখে রেখো, যত্নে রেখো। বিপাশা মেয়ে আর বরকে নিয়ে চলে যায়। সকাল হতে না হতেই সব আত্মীয় স্বজনরা চলে যায় বাড়ি। এখন পুরো ফাঁকা। শরীরটি আর বিভোর ছাড়া কেউ নেই বাড়িতে। শরীরটি রান্নাঘরে ঢুকে বিভোরের প্রিয় ব্ল্যাক কফি বানাতে বলে। অনেক খোঁজাখুঁজির পর সমস্ত পুরো জিনিসও পেয়ে যায়। কফি বানিয়ে বিভোর কাল রাত থেকে যেন রুমে আছে সেটা রুমে সামনে যায়। ভিতরে আসবো মিস্টার কাঞ্জিলাল? ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ভেজানো দরজাটা হালকা হাতে ঠেলে শরীরটি ভিতরে ঢুকে দেখে ভোর পুরো বিছানা জুড়ে উপড়ে হয়ে পা হাত ছড়িয়ে ঘুমাচ্ছে। কফি কাপটা টেবিল রেখে বিবরের কাছে যায়। বিবর বাবু, আপনার জন্য কফি এনেছি। বিবর বাবু, নিতু, ঘুমাতে দে তো, আজ হসপিটালে যাব না, অফ দিয়েছি। বিবর বাবু, আমি রীতি, সৌরীতি। সৌরীতি নামটা শুনে ধপ পড়িয়ে বিছানায় উঠে বসে বিবর। চোখ দুটো হাতে উল্টো পিঠে দিয়ে রাঘবে তাকায় হৃদির দিকে। তুমি এই ঘরে এসেছো কেন? আমার পারমিশন ছাড়া এ ঘরে কেউ ঢোকে না, এক্ষুনি বেরিয়ে যাও। আর নেক্সট টাইম যেন এ ঘরের আশেপাশে তোমাকে দেখি না।